শিল্প বিপ্লবের সময়ে ব্রিটেনের কয়লা খনি ভাবা যায় সেখানে কি ভয়াবহ পরিস্থিতিতে বাচ্চাদের কাজ করতে হতো। চলুন আজ তাদের মুখ থেকেই শোনা সেই সব মর্মান্তিক গল্পগুলো একটু জানার চেষ্টা করি। শুরুতেই এই কথাটা শোনা যাক। ভাবুন তো, একটা ৮ বছরের বাচ্চা বলছে, এই একটা বাক্যই কিন্তু আমাদের বলে দেয় কি গভীর ভয় নিয়ে সে কাজ করত, আর এটাই আমাদের আজকের আলোচনার সুরটা ঠিক করে দিচ্ছে। তো এই কণ্ঠস্বরটা কার? আসলে এটা শুধু একজনের নয়, এরকম আরও অনেক বাচ্চার কথা রেকর্ড করা হয়েছিল একটা বিশাল তদন্তের সময়। চলুন আগে সেই ঘটনাটা একটু জেনে নিই। ১৯ শতকে শিল্প বিপ্লবের মূল চালিকার শক্তি ছিল কয়লা, আর এই কয়লা তোলা হতো বলা যায় শিশুদের উপর অমানসিক অত্যাচার করে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে লর্ড অ্যাশলি তদন্তে উঠে আসে বাচ্চাদেরকে ছেকল দিয়ে ভারী ওয়াগনের সাথে বেঁধে রাখা হতো, আর সেগুলো তাদের টানতে হতো দিনে প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত। ভাবা যায়? এখন প্রশ্ন হল, এই যে এত সব ভয়াবহ ঘটনা এগুলো সামনে আনলো কারা? এর পেছনের মূল শক্তি ছিল লর্ড অ্যাশলির মাইন্স কমিশন। তাদের মূল লক্ষ্যই ছিল খনি শ্রমিকদের, বিশেষ করে নারী আর শিশুদের আসল অবস্থাটা সবার সামনে তুলে আনা। ব্যাপারটা শুরু হয়েছিল একটা দুর্ঘটনার পর। ১৮৩৮ সালে ইয়র্কশায়ারের হাস্কার খনিতে একটি বড় দুর্ঘটনা ঘটে, আর ঠিক তারপরেই লর্ড অ্যাশলির নেতৃত্বে এই তদন্তটা শুরু হয়। এই তদন্তের ফলেই শিশুশ্রমের এই ভয়াবহ চিত্রটা ব্রিটিশ সমাজের সামনে আসে। আচ্ছা, এবার আমরা কিছু সাক্ষ্য শুনব। প্রথম যার কথা আমরা জানব তার নাম সারা গুডলার। তার কথাগুলো থেকে বোঝা যায় এই কাজের মানসিক চাপটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। বয়সটা খেয়াল করুন, মাত্র ৮ বছর। ৮ বছরের একটা বাচ্চা। এই বয়সটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতিটা আসলে কতটা অকল্পনীয় ছিল। সারার কাজের সময়টা শুনলে অবাক হতে হয়। সে জানিয়েছে ভোর ৩:৩০, কখনো ৪টে থেকে কাজ শুরু হতো আর শেষ হতো বিকেলে ৫:৩০। মানে দিনের প্রায় ১২ ঘণ্টারও বেশি সময়, একা ঘুটঘুটে অন্ধকারে। একটা বাচ্চার জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? ওর কাজটাকে বলা হতো ট্র্যাপারের কাজ। এখন এই ট্র্যাপার কি? ওদের কাজ ছিল খনির ভেতরে বাতাস চলাচলের জন্য যে কাঠের দরজাগুলো থাকত, সেগুলো কয়লার গাড়ি আসা যাওয়ার সময় খোলা আর বন্ধ করা। ভাবুন তো, ঘণ্টার পর ঘণ্টা একা নিকষ কালো অন্ধকারে বসে থাকা, শুধু একটা গাড়ির আওয়াজের অপেক্ষায়। এত সব ভয় আর কষ্টের মাঝেও ওর মনের ইচ্ছাটা ছিল খুব সাধারণ, খুব সরল। ও বলেছিল খনিতে কাজ করার চেয়ে স্কুলে যেতে পারলে ওর অনেক বেশি ভালো লাগত। এই একটা কথাতেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়, তাই না? ওর শৈশব থেকে কি কেড়ে নেওয়া হয়েছিল। সারার গল্পটা ছিল মানসিক কষ্টের, একাকিত্বের। এবার যে সাক্ষ্যটা আমরা দেখব সেটা আমাদের জানাবে শারীরিক কষ্টের কথা। মানে বাচ্চাদের ওপর কি অসম্ভব পরিমাণ শারীরিক বোঝা চাপিয়ে দেওয়া হতো। তো এবার শুনব ইসাবেলা রিডের কথা। ওর বয়স ছিল ১২, সারার চেয়ে একটু বড়, কিন্তু ওর ওপর দিয়ে যে শারীরিক ধকল যেত তা ছিল আরও অনেক বেশি। ইসাবেলা নিজেই ওর কাজটাকে বলেছিল ভীষণ কষ্টের কাজ। কষ্টটা ঠিক কতটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ওকে পিঠে করে প্রায় ৫০ কেজি ওজনের বোঝা বইতে হতো। ৫০ কেজি মানে প্রায় একটা পূর্ণবয়স্ক মানুষের ওজনের কাছাকাছি। ওর কাজের পরিবেশটাও ছিল অকল্পনীয়। দিনে ২৫ থেকে ৩০ বার এই বিশাল বোঝা নিয়ে ওকে যাতায়াত করতে হতো। আর পথটাও সহজ ছিল না। প্রায় হাঁটুর সমান জলের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে হতো। দূষিত বাতাস তো ছিলই। ও বলতো গরমে আর ক্লান্তিতে প্রায়ই কাজের ফাঁকে ও ঘুমিয়ে পড়ত। ওর একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ও বলেছিল, আমি এই কাজ পছন্দ করি না, অন্য মেয়েরাও করে না, কিন্তু তাদের এটা পছন্দ করতে বাধ্য করা হয়। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় ওদের অসহায়ত্বটা। মানে বেঁচে থাকার জন্য এই ভয়ঙ্কর জীবনটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আমরা মানসিক কষ্টের কথা শুনলাম, শারীরিক কষ্টের কথাও শুনলাম। এবার যার কথা শুনব তার নাম মেরি ব্যারেট। ওর গল্পটা আমাদের দেখাবে এই কাজের দীর্ঘমেয়াদী প্রভাব আর কিভাবে এটা মানুষের মর্যাদাটুকুও কেড়ে নিত। মেরির বয়স যখন ১৪, ও কিন্তু এর মধ্যে খনিতে ৫ বছর কাজ করে ফেলেছে। ভাবুন একবার, একটা জীবনের শুরুর ৫টা বছর কেটেছে মাটির নিচের অন্ধকারে। ওর পারিবারিক অবস্থাও ছিল বেশ করুণ। ১২ জন ভাই বোনের মধ্যে মাত্র একজন পড়তে পারত, কেউ লিখতে পারত না। স্কুল জিনিসটা কি তা বেশিরভাগই জানত না। এখান থেকে পরিষ্কার হয়ে যায় এই চরম দারিদ্র্য আর শিক্ষার অভাবই ছিল মূল কারণ, যা এই বাচ্চাদের খনিতে কাজ করতে বাধ্য করত। মেরির একটা কথা ছিল বেশ মর্মান্তিক। ও বলেছিল কাজের সময় ওর পরনে শুধু একটা সেমিজ থাকত, আর কিছু না।
কারণ খনির ভেতরে পুরুষ নারী সবাই প্রায় নগ্ন হয়ে কাজ করত। ও জানায় প্রথমে খুব ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে এটাই ওর কাছে স্বাভাবিক হয়ে যায়, কারণ মানিয়ে নেওয়া ছাড়া আর তো কিছু করার ছিল না। তো এই যে তিনজনের গল্প আমরা শুনলাম, সারা, ইসাবেলা আর মেরি, এদের প্রত্যেকের কষ্টটা কিন্তু একটু আলাদা। সারার ছিল অন্ধকারের ভয় আর একাকিত্ব, ইসাবেলার ছিল অসহ্য শারীরিক পরিশ্রম, আর মেরির গল্পে আমরা দেখলাম মর্যাদাহানি আর দারিদ্র্যের কারণে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার যন্ত্রণা। শেষ করার আগে চলুন একটু ভাবি, এই যে কথাগুলো রেকর্ড করা হলো, এটার আসল গুরুত্বটা কোথায়? দেখুন, এগুলো কিন্তু শুধু নিছক কোনো গল্প ছিল না, এগুলো ছিল জীবন্ত প্রমাণ। এই কথাগুলোই একটা লুকিয়ে থাকা সত্যি সবার সামনে নিয়ে আসে আর হয়ে ওঠে পরিবর্তনের একটা বড় হাতিয়ার। এই সাক্ষ্যগুলোর জোরেই ব্রিটিশ পার্লামেন্ট আইন বদলাতে বাধ্য হয় আর শিশুশ্রমের বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে ওঠে। শেষে একটা প্রশ্ন থেকে যায়, যখন এরকম কষ্টের গল্পগুলো অন্ধকারে চাপা পড়ে থাকে, তখন কারা সেই গল্পগুলোকে আলোর সামনে নিয়ে আসে? কারা আমাদের বাধ্য করে সেই সব কথা শুনতে? আসলে কি অতীতে কি বর্তমানে এই সাক্ষী থাকার বা সত্যকে তুলে ধরার গুরুত্বটা কিন্তু একটুও কমেনি।